आज मैं इस प्रेस वार्ता के माध्यम से आप सबके सामने प्रधानमंत्री जी की बीए की और एमए की दोनों डिग्रियां सार्वजनिक करना चाहता हूं और ये दोनों डिग्रियों की प्रति भी आपको उपलब्ध करा दी जाएगी। छोड़ के चला गया था एट द एज ऑफ 17। मेरी कोई पढ़ाई वढ़ाई नहीं हुई दोस्तों, आपको शायद आश्चर्य होगा जान करके। तो मैं स्कूली शिक्षा गांव में किया और जैसे मैडम बता रही थी ना कि अपनी शिक्षा के कारण आदमी आगे नहीं बढ़ता है, तो मेरी शिक्षा ही नहीं हुई। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে এমএ পাশ কিনা, এমএ পাশের আগে তিনি সত্যি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছিলেন কিনা দেশবাসী আর কোনোদিন জানতে পারবে না। এটা দেশবাসী হিসেবে আপনার পরাজয় নাকি প্রধানমন্ত্রী মোদীর জয় সেটা সময় বলবে। কিন্তু ঘটনা হলো মোদীর স্নাতক ডিগ্রি সম্পর্কিত তথ্য প্রকাশের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়কে যে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তথ্য কমিশন, দিল্লি হাইকোর্টের বিচারপতি শচীন দত্ত সেই নির্দেশ বাতিল করে দিয়েছেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, গুলজারি লাল নন্দা, মোরারজি দেশাই, চৌধুরী চরণ সিং, রাজীব গান্ধী, চন্দ্রশেখর, ভিপি সিং, পিভি নরসিমহা রাও, এইচডি দেবগৌড়া, ইন্দ্র কুমার গুজরাল, অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদীর আগে যারাই এই দেশের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছিলেন তাদের সকলের শিক্ষাগত ডিগ্রি দেশবাসী জানেন অথবা চাইলেই জানতে পারেন। আর এই জায়গাতেও পূর্বসূরীদের চেয়ে নরেন্দ্র মোদী ব্যতিক্রম হয়ে থাকলেন। তিনি আবারও বুঝিয়ে দিলেন মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। হ্যাঁ, ভারতের ইতিহাসে এই প্রথম প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা এমন ভাবে অজানা রাখা হচ্ছে যেন দেশের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কোনো একজন রহস্যময় চরিত্র। 25শে আগস্ট দিল্লি হাইকোর্টের বিচারপতি শচীন দত্ত জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত সার্টিফিকেট সর্বজনীন, মানে পাবলিক করা যাবে না। শুধু মোদী একাই নন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, অধুনা অভিনেত্রী স্মৃতি ইরানির দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল জানাতে কেন্দ্রীয় শিক্ষা বোর্ড সিবিএসই কে যে নির্দেশ দেওয়া হয়েছিল দিল্লি হাইকোর্ট সেটিও বাতিল করেছে। এর অর্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও দেশবাসী কোনোদিন আর কিছুই জানতে পারবে না। কেন্দ্রীয় শাসকের বাস্তুতন্ত্র আর সরকারের বংশোদ্ভূত কিছু মিডিয়া মিলে মিশে নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু ভাবমূর্তি দেওয়ার প্রকল্প রচনা করেছে। কিন্তু বিচারপতি শচীন দত্তের নির্দেশের পর এখন স্পষ্ট বিশ্বগুরুর শিক্ষাগত যোগ্যতার কথা পুরো বিশ্বের কাছে আজীবন অজানা থেকে যাবে। অথচ জওহরলাল নেহেরু থেকে মনমোহন সিং পর্যন্ত ভারতের সমস্ত প্রধানমন্ত্রী তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো লুকোছাপা করেননি। তাদের সবার শিক্ষাগত যোগ্যতা, সেই যোগ্যতা সার্টিফিকেট বইয়ের খোলা পাতার মতোই সর্বজনীন, স্বচ্ছ, স্পষ্ট। কিন্তু মোদীর ক্ষেত্রে পুরো সিনারিও উল্টো। যেই বিজেপি মোদীকে লার্জার দ্যান লাইফ হিসেবে প্রচার করে, রাজনৈতিক মাহাত্ম্য সাজায়, দৃশ্য রাজনীতির বাসর সাজিয়ে মোদীকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে তুলে ধরে, সেই প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা চিরকাল অন্ধকারে থেকে যাবে। গোটা দেশের কাছে এর চেয়ে বড় আক্ষেপ আর কি হতে পারে? সত্য কি আর গুজবই বা কি? একটা সময় সব একাকার হয়ে যায়। সত্য আর গুজবকে তখন আর আলাদা করা যায় না। নাৎসি জার্মানিতে পরাক্রমী হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবেলসের কিংবদন্তি হয়ে যাওয়া সেই নীতির কথা আমরা সবাই জানি। একই কথা, তা যদি অসত্য হয়, বারবার প্রচার করলে কালক্রমে সেটাই প্রতিষ্ঠা পায়। আসলে মানুষ যা বিশ্বাস করে সেটাই আসলে সত্যি। গুজবকে ভাসিয়ে দিয়ে তাকে ধীরে ধীরে সত্যির চেহারা দেওয়ার রাজনীতির চিরকালীন অস্ত্র। অন্যদিক দিয়ে ভাবলে সত্যিটাকে সত্যি হিসেবে জনগণ বুঝে ফেলতে পারলে শাসকের হার্টবিট বাড়তে থাকে। সব শাসকই তখন উল্টো পথে প্রাণপণ রটিয়ে দেওয়ার চেষ্টা করে। যা সত্যি বলে ভাবছো সেটাই আসলে গুজব, যা দেখছো তা আসলে দেখছো না। রবীন্দ্রনাথের ভাষা এবং ছন্দ নাটকের কথা মনে আছে আপনাদের, যেখানে এক জায়গায় দেবর্ষি নারদ মহর্ষি বাল্মীকিকে উপদেশ দিচ্ছেন, সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য নহে।
কবি তব মনভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন। অতএব দিল্লি হাইকোর্টের রায় প্রধানমন্ত্রী মোদী এবং স্মৃতি ইরানি এক বিরাট জয় পেলেন না, আপনাদের সকলের পরাজয় ঘটল, এটা আপনারা যে যার মতন করে ব্যাখ্যা করুন। তবে বেদনাদায়ক সত্য এই যে ভারতীয় জনগণ আর কোনোদিনই জানতে পারবে না এই দুজনের ডিগ্রি এবং মার্কশিটের আসল সত্যটা কি ছিল। স্মৃতি ইরানির দশম এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিতে এমন কি রয়েছে যে তা প্রকাশ না করার জন্য বছরের পর বছর মামলা লড়তে হলো। সলিসিটর জেনারেল তুষার মেহতা বিশ্ববিদ্যালয়ের তরফে সওয়াল করেন, 1978 সালের বিএ ডিগ্রি প্রাপকদের তালিকায় মোদীর নাম রয়েছে, কিন্তু শুধুমাত্র কৌতূহলের বশে যে কেউ আরটিআই আবেদন করলেই তাতে সাড়া দেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে ছাত্রছাত্রীদের ব্যক্তিগত তথ্য বিশ্বস্ততার সঙ্গে সংরক্ষিত হয়। কিভাবে এই মামলা শুরু হলো সেটা আগে জানাই। 2016 সালে আরটিআই কর্মী নীরজ কুমার তথ্য জানার অধিকার আইনের আওতায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে 1978 সালে বিএ পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত শিক্ষার্থীর নাম, রোল নাম্বার, পরীক্ষার ফলাফল চেয়ে একটি আরটিআই আবেদন করেছিলেন। দিল্লি ইউনিভার্সিটি সেই তথ্য প্রকাশ করতে অস্বীকার করে। পাল্টা নীরজ কুমারকে জানিয়ে দেওয়া হয় এই তথ্য আরটিআই এর আওতায় আসে না, তাই এই তথ্য পাবলিক করার দরকার নেই। নীরজের পর কেন্দ্রীয় তথ্য কমিশন সিআইসির দ্বারস্থ হন, তারা পত্রপাঠ হস্তক্ষেপ করে। সেই বছরই সিআইসি দিল্লি ইউনিভার্সিটিকে নির্দেশ দেয় তারা যে তথ্যটি দেখাতে অস্বীকার করছে তা আরটিআই এর অধীনে দেওয়া উচিত, কারণ এখানে জনগণের স্বার্থ রয়েছে। সিআইসি বলেছিল 1978 সালে বিএ উত্তীর্ণ শিক্ষার্থীদের রেকর্ড পরিদর্শনের অনুমতি দেওয়া হোক। ওই শিক্ষার্থীদের মধ্যেই নরেন্দ্র মোদীর নাম থাকার কথা। দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিআইসির ওই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। 2017 জানুয়ারিতে হাইকোর্ট মামলায় স্থগিতাদেশ দেয়। গতকাল দিল্লি হাইকোর্টের বিচারপতি শচীন দত্ত 2016 সালে কেন্দ্রীয় তথ্য কমিশনের যে রায় হয়েছিল সেটিকেই খারিজ করে দিয়েছেন। এর ফলে দিল্লি বিশ্ববিদ্যালয় আর প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রি প্রকাশ করতে বাধ্য নয়। একইভাবে সিবিএসইও আর স্মৃতি ইরানির দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট দেখাতে বাধ্য নয়। ভাবুন একবার, প্রধানমন্ত্রীর বিএ পাশের সার্টিফিকেট আড়াল করতে গত 9 বছর ধরে দিল্লি বিশ্ববিদ্যালয় এই মামলা লড়েছে। সার্টিফিকেটের কথা না জানানো হোক, অন্তত এটুকু হলেও দেশকে জানানো যেত এই দীর্ঘ আইনি লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ের কত টাকা খরচ হয়েছে। যদি সত্যিই প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রি সঠিক হয় তবে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন? একজন প্রধানমন্ত্রীর ডিগ্রি গোপন রাখতে গিয়ে কত টাকা খরচ হয়েছে? আর অন্যদিকে বিহারের 8 কোটি মানুষের কাছ থেকে যখন অজস্র সার্টিফিকেট চাওয়া হচ্ছে তখন সেই প্রক্রিয়ায় কত কোটি টাকা খরচ হচ্ছে। হাইকোর্ট বলেছে কোনো ব্যক্তি সর্বজনীন মানুষ হলেও এই ধরনের তথ্য ব্যক্তিগত তথ্যের অন্তর্ভুক্ত, অর্থাৎ বিষয়টি এসে দাঁড়াচ্ছে গোপনীয়তা বা প্রাইভেসির প্রশ্নে। বিচারপতি দত্তর সিঙ্গল বেঞ্চ মন্তব্য করেছে, যদি এই ধরনের তথ্য প্রকাশ্যে আনা হয় তবে এরকম দাবির বন্যা নেমে আসবে। তখন মানুষ জনস্বার্থের বদলে শুধু হইচই বা চাঞ্চল্য সৃষ্টির জন্যই এরকম তথ্য চাওয়ার আবেদন করতে শুরু করবে। অথচ 2005 সালে আরটিআই আইন তো সেই কারণেই আনা হয়েছিল, যাতে যে কোনো নাগরিক সহজেই প্রাপ্য তথ্য সংগ্রহ করতে পারে। এর ইতিহাসটাও সংক্ষেপে আপনাদের বলি। ভারতে এর আগেও সার্বজনিক তথ্য অধিকার আইন ছিল। সেই আইনের নাম ছিল পাবলিক রেকর্ডস অ্যাক্ট 1950, কিন্তু সেই আইন জনগণের সরকারি তথ্য জানার জন্য যথেষ্ট ছিল না। 1990 এর দশকে মধ্যপ্রদেশে মজদুর কিষাণ শক্তি সংগঠনের নেতৃত্বে একাধিক গণসংগঠন সরকারি তথ্যের অধিকারের দাবিতে আন্দোলন শুরু করে। 2005 সালে কেন্দ্র সংসদে আরটিআই আইন পাশ করে। সেই বছরের 15 জুন সেটি আইনে পরিণত হয়। যদিও দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ বহু মানুষ এইভাবে ডিগ্রি দেখানোর দাবি করতে পারে, আর সেই যুক্তিতেই ভারতের প্রধানমন্ত্রীর ডিগ্রি প্রকাশ করা হয়নি। মানে বিষয়টা এক কথায় প্রাইভেসির। যখন কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে চাঁদা চুরির অভিযোগ উঠল তখন সেই প্রাইভেসির প্রশ্নকে শিখণ্ডি খাড়া করে বলা হলো ইলেকটোরাল বন্ড আইনই এমন যে আমরা জানাবো না কে কত চাঁদা দিয়েছে।
অথচ সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড আইনকে প্রাইভেসি এবং স্বচ্ছতার প্রশ্নে বাতিল করে দিল, তাকে অসাংবিধানিক বলে ঘোষণা করলো। তবুও দিনের শেষে বলা হলো না যে হাজার হাজার কোটি টাকা চাঁদা বিজেপিকে কে দিয়েছে। এবার যখন ভোট চুরির অভিযোগ উঠল, সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোটার তালিকার অজস্র বিচ্যুতি সামনে মেলে ধরলেন, ভোটদানের ভিডিও প্রকাশ্যে আনার দাবি করলেন। তখনও বলা হলো এর সঙ্গে মা বোনেদের গোপনীয়তার প্রশ্ন জড়িয়ে আছে। তাহলে দাঁড়ালো এই, যখনই কোনো চুরি, জালিয়াতি বা চাঁদা লুটের অভিযোগ ওঠে তখনই প্রাইভেসি তত্ত্বকে ঢাল হিসেবে তুলে ধরা হয়। ডিগ্রি নিয়ে যখন প্রশ্ন উঠল তখন তো সহজ উত্তর দেওয়াই যেত যে এই দেখুন এটাই আমাদের ডিগ্রি। অতএব এই সরকার কি কখনো নির্বাচন কমিশনকে এমন কথা বলতে পারে যে তাদের বিরুদ্ধে ভোট চুরি করে সরকার গঠনের যে অভিযোগ উঠেছে তার জেরে আপনারা রাহুল গান্ধীকে ভোটার তালিকার ইলেকট্রনিক কপি দিয়ে দিন? বলবে না, কোনো দিনই বলবে না। নির্বাচন কমিশনও তথ্য দিতে অস্বীকার করেছে। বিহারের সাধারণ মানুষকে নাগরিকত্ব প্রমাণ করার জন্য মা বাবার বার্থ সার্টিফিকেট জমা দিতে বলা হচ্ছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিতে বাধ্য করা হচ্ছে। আর এদিকে দিল্লি বিশ্ববিদ্যালয় মামলায় জয়ী হয়ে বলছে প্রধানমন্ত্রীর ডিগ্রি দেখানো হবে না, যদিও প্রধানমন্ত্রীর স্নাতকের ডিগ্রি জাল হওয়ার অভিযোগ অনেক দিন আগেই তুলেছিলেন বিরোধীরা। স্মৃতি ইরানিরও এক কেস, দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিটও দেখানো হবে না। কোন যুক্তিতে একে সঠিক বলা যায়? বিজেপির সমর্থকেরাও শেষ পর্যন্ত কিভাবে এমন সব যুক্তি হজম করে নেয়? যদি ডিগ্রিকে ঘিরে সন্দেহ বা অভিযোগ থাকে আর ডিগ্রি যদি সত্যিই সঠিক হয় তবে তা দেখাতে আপত্তি কোথায়? হাইকোর্টে 9 বছর ধরে মামলা লড়া ছাড়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের কি কোনো বিকল্প পথ ছিল না যার মাধ্যমে প্রধানমন্ত্রীর ডিগ্রি সংক্রান্ত প্রশ্নের জবাব জনগণকে দেওয়া যেত? বিরোধীদের বিপুল প্রতিরোধের মধ্যেও শেষ অবধি নিরাপত্তা রক্ষী বলয়ের মধ্যে থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের বাদল অধিবেশনের শেষ লগ্নে 130তম সংবিধান সংশোধনের উদ্দেশ্যে এমন একটি বিল এনেছেন যার মূল কথা গ্রেফতার হওয়ার 30 দিনের মধ্যে জামিন না হলে স্বয়ং প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। বিরোধীরা এই নিয়ে প্রবল বিরোধিতা শুরু করেছে। গত 22 আগস্ট কলকাতার জনসভা থেকে বিরোধীদের দিকেই তোপ ঘুরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, জেলে গিয়েও যারা মন্ত্রিত্ব ছাড়তে চান না তাদের সরাতে বিল এলে অসুবিধা কোথায়? তার মানে প্রধানমন্ত্রী বোঝাতে চান যদি তার বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ ওঠে এবং তিনি 30 দিন পর্যন্ত জামিন না পেয়ে জেলে থাকেন তবে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন। এত বড় ত্যাগ, তাও আবার আইন বানিয়ে। কিন্তু সবাই জানে এই দেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যার সাহস রয়েছে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে এফআইআর করার বা তাকে জিজ্ঞাসাবাদ করার। যিনি নিজেই তার ডিগ্রি প্রকাশ্যে আনতে দেননি তিনি এখন চান মানুষ বিশ্বাস করুক যদি কখনো তাকে গ্রেফতার করা হয় তিনি পদত্যাগ করবেন। সত্য সেলুকাস। যদি তিনি এতটাই স্বচ্ছ হতেন তবে দিল্লি বিশ্ববিদ্যালয়কে একটি চিঠি লিখে বলতেন আমাদের ডিগ্রি জনগণকে দেখিয়ে দিন। যখন তার ডিগ্রি নিয়ে জালিয়াতির অভিযোগ আছে আর সেটা দেখানো হচ্ছে না তখন তার বিরুদ্ধে আর কি মামলা চলতে পারে? প্রশ্নটা হলো কোন মামলায় কে কারা কাকে জেলে পাঠাবে? ডিগ্রির বিষয়ে আসা এই সিদ্ধান্তকে সংবিধানের 130তম সংশোধনের উদ্দেশ্য নিয়েও কিন্তু গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। 2016 সালে অরবিন্দ কেজরিওয়াল প্রথম অভিযোগ করেছিলেন যে প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রি সঠিক নয়, প্রধানমন্ত্রীর বিএ এবং এমএ পাশের ডিগ্রি প্রকাশ করা উচিত। এরপর 2016 সালের মে মাসে অমিত শাহ এবং তখনকার অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রেস কনফারেন্স করেছিলেন। সেখানে প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রির একটি শংসাপত্র দেখিয়েছিলেন অমিত শাহ। তখন দেখানো হয়েছিল, অথচ আর এখন সেই ডিগ্রি আর দেখানো হচ্ছে না। 2016 প্রধানমন্ত্রীর সেই ডিগ্রি দেখানোর সময় অনেক প্রশ্ন উঠেছিল। কংগ্রেস প্রশ্ন তুলেছিল দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বিএ ডিগ্রিতে দেওয়া তারিখ এবং নামের মধ্যে অসঙ্গতি রয়েছে। আরো অভিযোগ ছিল 1978 সালে স্নাতক সার্টিফিকেট কিভাবে কম্পিউটার প্রিন্টিং হতে পারে? সেই সময় তো কম্পিউটার প্রিন্টার কিছুই আসেনি। বিরোধীদের আরো অভিযোগ ছিল এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নামে ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ে এমএ ডিগ্রি থাকে না। এর পাল্টা বিজেপি বলেছিল এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স মানে প্রধানমন্ত্রী পলিটিক্যাল সায়েন্সের সব বিষয়ই এমএ করেছেন। প্রধানমন্ত্রীর বিএ ডিগ্রিতে 1979 লেখা রয়েছে। এই বিষয়ে উত্তরে দিল্লি বিশ্ববিদ্যালয় তাদের জানিয়েছে যে 1978 নরেন্দ্র মোদী বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছিলেন।
পরীক্ষা পাশ করেছিলেন এবং 1979 সালে স্নাতকোত্তর সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল, তাই তারিখগুলো আলাদা লেখা হয়েছে এবং তার সাধারণ কিছু ক্লারিক্যাল ত্রুটি মাত্র। পাশাপাশি প্রশ্ন উঠেছিল ডিগ্রি সার্টিফিকেটের নাম লেখা রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওই সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র কুমার দামোদর দাস মোদী। গুজরাট বিশ্ববিদ্যালয়ে MA ডিগ্রি দেখায়নি। সেদিন সাংবাদিক সম্মেলনে অমিত শাহ মোদী স্নাতক ডিগ্রি সার্টিফিকেট দেখালেও গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে MA ডিগ্রি দেখাননি। মোদ্দা কথায় দিল্লি এবং গুজরাট দুই বিশ্ববিদ্যালয়ই নিজেদের মহান ছাত্রের ডিগ্রি দেখাতে চায়নি, যদিও নিয়ম অনুযায়ী তাদের উচিত ছিল গর্বের সঙ্গে সেই ছাত্রের ডিগ্রি প্রদর্শন করা যিনি দেশের বর্তমান প্রধানমন্ত্রী। এমনিতে গর্ব বিষয়টা গেরুয়া রাজনীতির কেন্দ্রীয় উপাদান, আর তারাই ডিগ্রি দেখাচ্ছেন না যাতে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গর্বিত হতে পারে যে তাদের ছাত্র এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আপনারাই বলুন, এমন গর্ব প্রকাশ করা থেকে কেন দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বঞ্চিত করা হচ্ছে? দিনাজ কুমারের আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেছেন যে ডিগ্রির সঙ্গে সম্পর্কিত তথ্য হলো সর্বজনীন তথ্য যা দেওয়া যেতে পারে, যেমন কোনো বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রদের ফলাফল তথ্য ওয়েবসাইটে প্রকাশ করে, সংবাদপত্র প্রকাশ করে বা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের বাইরে পোস্টার আকারে লাগিয়ে দেয়। তাহলে প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে এত গোপনীয়তা কেন? এতে সরকারের প্রধান কতটা শিক্ষিত বা ডিগ্রি সম্পন্ন বিন্দু মাত্র প্রভাব পড়ে না, একদমই পড়ে না। যদি পড়াশোনা না করেও থাকেন তবুও এই পদে তিনি সমানভাবে যোগ্য এবং তথাকথিত অনেক ডিগ্রিধারী নেতার থেকে ভালো সিদ্ধান্ত নিতে পারেন, নেওয়া যান। তথাকথিত ডিগ্রিধারী হয়েও যে একজন আদর্শ রাষ্ট্রপ্রধান হওয়া যায় তার সর্বসেরা উদাহরণ আব্রাহাম লিঙ্কন। তার কোনো আনুষ্ঠানিক উচ্চশিক্ষাই ছিল না, নিজে আইন শিখে আইনজীবী হয়েছিলেন। 1861 থেকে 1865 সাল পর্যন্ত তিনি ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, যিনি সেই দেশের গৃহযুদ্ধ এবং দাসপ্রথা নির্মূল করার জন্য ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে রয়েছেন। দ্বিতীয় উদাহরণ হ্যারি ট্রুম্যান। তার কাছে কলেজের ডিগ্রি ছিল না। তিনি 1945 থেকে 1953 সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং পরবর্তী সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনিও স্মরণীয় হয়ে আছেন। আনুষ্ঠানিক ডিগ্রি না থাকা মানে ক্ষমতা, নেতৃত্ব বা রাজনৈতিক দক্ষতা নেই এমন যুক্তি মোটেই ঠিক নয়। এটা যেমন ঠিক তেমনি কোনো রাষ্ট্রপ্রধান যদি নিজের ডিগ্রি আড়ালে রাখতে চান অথবা মিথ্যা, সেটা গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয়। প্যারাগুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট ফার্নান্দো লুগো দাবি করেছিলেন তিনি উচ্চ শিক্ষিত, তার সঙ্গে তিনি একজন ধর্মতাত্ত্বিক প্রশিক্ষক। পরে জানা গেছিল লুগোর শিক্ষাগত যোগ্যতা ভুয়ো আর প্রশিক্ষকের ব্যাপারটা অতিরঞ্জিত। তবে একজন রাষ্ট্রপ্রধানের ডিগ্রি সর্বজনীন থাকবে সেটাই স্বাভাবিক। দিল্লি হাইকোর্টের রায় সামনে আসার পরেই তৃণমূলের রাজ্যসভা সংসদ সদস্য সাগরিকা ঘোষ তার BA ডিগ্রি এক্স হ্যান্ডেল প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে তিনি ইতিহাস সাম্মানিকে প্রথম বিভাগে BA পাশ করেছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ডিগ্রির কথা আড়ালে থাকবে এটা ঠিক নয়। সাগরিকা ঘোষ যদি পারেন, প্রধানমন্ত্রী মোদী কেন তার ডিগ্রি প্রকাশ করতে পারছেন না? যদি অভিযোগ ওঠে যে তার ডিগ্রি মিথ্যা, তাহলে তা আরও দেখানো উচিত ছিল। কমপক্ষে রাহুল গান্ধীকে ডেকে দেখানো উচিত, যাতে রাহুল গান্ধী দেশকে জানাতে পারেন প্রধানমন্ত্রীর ডিগ্রি আসল কিনা। প্রধানমন্ত্রী নিজেকে বলেন তার জীবন একটি খোলা বই। 2018 সালের 6 সেপ্টেম্বর তেলেঙ্গানার খাম্মাম জেলায় এক জনসভায় মোদী বলেছিলেন, আমার জীবনটা খোলা বইয়ের পাতার মতন। অথচ সেই প্রধানমন্ত্রীর ডিগ্রি দেখানো হয় না। হাইকোর্টের রায়ের পরে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন, একজন প্রধানমন্ত্রীর ডিগ্রি সংক্রান্ত তথ্য কেন গোপন রাখা হবে? সেটা বোধের বাইরে। বাকি সমস্ত প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই জাতীয় তথ্য বরাবর প্রকাশ্যে এসেছে। এখন বোঝা যাচ্ছে 6 বছর আগে সংসদে কেন 2005-এর RTI সংশোধনী বাতিল করানো হয়েছিল। RJD সংসদ সদস্য মনোজ ঝা বলেছেন, যদি দেশের প্রধানমন্ত্রী তার শিক্ষাগত যোগ্যতা সহ এমন মৌলিক তথ্য প্রকাশ না করেন, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তা লুকানোর প্রয়োজন পড়ছে কেন? এমন তথ্য লুকানো কোনো সাধারণ ভুল নয়, বরং এটি সচেতনভাবে তৈরি করা অস্পষ্টতা, যা গণতান্ত্রিক মূল্যকে ভিতর থেকে ঝাঁঝরা করে দেয়। যখন সরকার প্রতিটি নাগরিকের কাছ থেকে দায়বদ্ধতা এবং স্বচ্ছতার প্রত্যাশা করে,
তখন তার প্রথম দায়িত্ব হলো এই আদর্শ সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির কাছ থেকে শুরু হওয়া উচিত। কেন্দ্রীয় তথ্য কমিশনেরও মত ছিল বিশ্ববিদ্যালয় একটি পাবলিক সংস্থা, ডিগ্রি সম্পর্কিত সমস্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারে পাওয়া যায়, সেটি একটি সার্বজনিক নথি। 2016 সালের নির্দেশে সিআইসি বলেছিল জননেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে স্বচ্ছতা থাকাই উচিত। সিআইসির এই নির্দেশই খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। বিহারের এসআইআর থেকে সংসদে 130তম সংবিধান সংশোধনী বিল, সেখান থেকে দিল্লি হাইকোর্টের রায়, সবই যেন বিজেপিকে বাঁচানোর কাজে লাগছে আর বিরোধী দলকে ফাঁসানোর জন্য ব্যবহার করা হচ্ছে। সিআইসি তার 2026 সালের নির্দেশেও বলেছিল জননেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে স্বচ্ছতা থাকাই উচিত, কিন্তু ওই যে কবি সুকুমার রায় 21শে আইন কবিতায় সেই কবেই লিখে গেছেন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।